প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, শিবিরের জয়ের কারণ দীর্ঘ প্রস্তুতি, ডাকসু নির্বাচনের ফলাফল। দৈনিক যুগান্তর, ডাকসুতে ভিপি জিএস সহ 23টিতেই সাদিক ফরহাদ প্যানেলের জয়, সিসি ক্যামেরা আওতায় থাকবে সব, 33 বছর পর ডাকসু নির্বাচন আজ। দৈনিক সমকাল, শিবিরের কৌশলের কাছে পরাজয় ছাত্রদলের, বিএনপির জন্য বড় ধাক্কা, বাকশাসের ভরাডুবি চাপে এনসিপি। দৈনিক কালের কণ্ঠ, নানা সমীকরণে ছাত্র শিবিরের জয়, মব ও গুজব রোধে চূড়ান্ত সতর্কবার্তা সেনাবাহিনীর। বাংলাদেশ প্রতিদিন, কেন এই জয় পরাজয়, দৃষ্টি আজ জাহাঙ্গীরনগরে। মানব জমিনের শিরোনাম, ডাকসু নির্বাচন কি বার্তা দিল, চাপা আতঙ্ক, অন্তর্বর্তী সরকার গঠনের পথে নেপাল। খবরের কাগজ, পরিবর্তনের ধারায় ডাকসু, শিবিরের বিজয় আকস্মিক নাকি পরিকল্পিত। আমাদের সময়, প্রস্তুত অঙ্গীকারনামা, আজ দলগুলোর সঙ্গে বৈঠক, জুলাই সনদ বাস্তবায়ন। ডাকসু নির্বাচন কি বার্তা দিল, চলছে বিশ্লেষণ। আমার দেশ, রাজনীতিতে ডাকসু ঝড়, 33 বছর পর আজ ডাকসুতে ভোটযুদ্ধ। রূপালী বাংলাদেশ, 2 কারণে ছাত্রদলের ভরাডুবি, ছাত্র শিবিরের ডাকসু জয়। দৈনিক করতোয়া, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বাজিমাত, 33 বছর পর আজ ডাকসু নির্বাচন। দৈনিক ইনকিলাব, বিএনপির জন্য বার্তা, ডাকসু নির্বাচন নিয়ে সর্বত্রই চলছে বিচার বিশ্লেষণ, 33 বছর পর ডাকসু নির্বাচন আজ। নেপালের অন্তর্বর্তী প্রধান হলেন সুশীলা কার্কি, নিহতের সংখ্যা বেড়ে 29। মাহবুব আজিজ, এখন তো আসলে ধরেন ডাকসু নির্বাচনের আগে এক ধরনের আলোচনা ছিল, যে আলোচনাটা গুরুত্বই পায় নাই, যে শিবির এরকম বিরাট জয়ে কেউ হয়তো সেইভাবে আলোচনাও করে নাই। কিন্তু বাস্তবতা বলে, যেটা আজকে শিরোনামগুলোর, শিবিরের জয়ের কারণ দীর্ঘ প্রস্তুতি, প্রথম আলোর শিরোনাম। আপনাদের পত্রিকার শিরোনাম, শিবিরের কৌশলের কাছে পরাজিত ছাত্রদল। কালের কণ্ঠ বলেছে, নানা সমীকরণে ছাত্র শিবিরের জয়। তাহলে ডাকসু নির্বাচন কি বার্তা দিল? জি, আসলে দেখুন যে গত 15 বছরের যে আওয়ামী লীগের শাসন আমল, যেটাকে আমরা স্বৈরাচারী এবং কর্তৃত্ববাদী শাসন বলছি, সেখানে যে একতরফাভাবে 3টি ছলচাতুরের নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে, সেটার একটা অভিঘাত কিন্তু সমাজে পড়েছে। সমাজে স্বাভাবিক বিকাশটা হয়নি, আপনার জবাবদিহিতা অনুপস্থিত ছিল, এবং এইরকম একটা রুদ্ধ অবরুদ্ধ যে পরিবেশ, রাজনৈতিক যে পরিবেশ, সেখানে মানুষ কথা বলতে পারছিল না। সমাজে নানান রকম যেই বিশৃঙ্খলা, অনিয়মগুলো চলেছে, এই সময়ে কিন্তু ছাত্র শিবির বলুন কিংবা জামাতে ইসলামী, যেটা মূল দল, তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কাজ করে গেছে। আপনি দেখেন 91 থেকে 96-এর যে প্রথম বিএনপি এলো, তারপর 2001 থেকে 6, এই 2 আমলেই কিন্তু তারা বিএনপির খুব নিকট স্বজন ছিল। এক পর্যায়ে তো নিজামী এবং বা মুজাহিদ সাহেব কৃষি মন্ত্রণালয় এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। আপনি কিন্তু খেয়াল করুন, এতগুলো মন্ত্রণালয় থাকতে একদম মাঠ পর্যায়ে যেখানে আপনার প্রজন্ম পরম্পরা তৈরি হয়, সেই 2টো মন্ত্রণালয়। তার মানে আপনি বলতে চাইছেন যে প্রস্তুতিটা বহু আগে, 4 দশকের, এবং যে জায়গাটা বোধ করি এই আলোচনাটাই এখন চলছে, যে অন্যরা যেমন ওই কি বলবো, ওই ইয়ে খাওয়া, মানে স্বপ্নে ঘি খাওয়া, না, এই জায়গায় সেরকমের একটা ব্যাপারে দেখুন, যখন এই যে গণ অভ্যুত্থানের আন্দোলনটি হলো, গণ অভ্যুত্থান হলো, সেখানে কিন্তু শিবিরের একটি অংশগ্রহণ আছে। এবং আপনি মেজবা কামালের বক্তব্য কালকে শুনছিলাম, গতকাল উনি বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে, তার যে বিখ্যাত বক্তব্য, সেই জায়গায় একটি বাক্য আমি শুনলাম
যে আমাদের সন্তানেরা যখন স্কুল থেকে কলেজ থেকে আসতে পারছে না নাম্বারের একটা কারণে, সেখান থেকে মাদ্রাসা থেকে চলে, মাদ্রাসার ছেলেটা কি আমাদের সন্তান নয়? এই যে একটা আমরা এবং তোমরা বিভাজন আমরা তৈরি করে ফেলেছি আমাদের নিজেদের অজান্তেই, মাদ্রাসার ছাত্রদেরকে আমরা বলছি এটা আমাদের সন্তান নয়। তাদের এই ক্ষোভ রাগ কিন্তু রয়ে গেছে, যেটা মাদ্রাসার অনেক স্টুডেন্টই এখন না, তার মানে বিশ্ববিদ্যালয়ে আছে। সব মিলিয়ে তার মানে আপনি কি বলতে চাইছেন যে ডাকসুর যে বিজয়, সেই ডাকসুর বিজয়ে মাদ্রাসার ছাত্রদের ভূমিকাই অবশ্যই আছে। কারণ হচ্ছে স্কুল এবং কলেজ থেকে পাশ করবার পর ওদের যে মার্কটা যুক্ত হয় 120-এর মধ্যে 80 নম্বর থাকে তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার। সেই নাম্বারটিতে মাদ্রাসার নাম্বারই শুরুই হয় 90% উপর থেকে। এটা কিন্তু মাদ্রাসার নাম্বার বেশি দেওয়া হয়, স্কুল এবং কলেজ যেভাবে দেওয়া হয় না। তো এই জিনিসটা তো মাদ্রাসার ছাত্রদের দোষ নয়, এটা তো আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা সমস্যা। এবং সেখানে মেজবা কামালের বক্তব্যে শুনছিলাম যে ইংরেজি তারা ক্লাস 4 স্ট্যান্ডার্ডের ইংরেজি নেমে নিয়ে আসছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা। এটা কি ছাত্রদের না? দোষ? কিন্তু একটা ব্যাপার যেটা আপনার কাছে, আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে, আমার সাংবাদিকতা জীবনে আমি এডুকেশনটাই আমার বিট ছিল, এবং ছাত্র রাজনীতি, ছাত্র সংগঠন নিয়েও আমি অনেক কাজ করেছি একসময়। তো সেই জায়গায় আমার আজকে যে শিক্ষার্থী, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যা বলে, আমরা ধরে নিই যে সেটাই জাতির প্রত্যাশার কথা। তাহলে এই যে প্রত্যাশার কথাটা শিবিরের উপরে, না, এগুলো আসলে একটু বেশি ক্রেজ থেকে তৈরি করা, এটা ঠিক নয়। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 ছাত্র সারা দেশ চালাবে? এত আলোচনা কেন? এত আলোচনা হয় কারণ আমরা তো যে কোনো আলোচনা, আপনি ডাকসু নিয়ে আমরা 10 দিন আলোচনা করব, তারপরে আপনি একটা কিছুর পরে আমরা, মানে আপনার কাছে এটা গুরুত্বপূর্ণ না? তাহলে মান্না ভাই তো এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনীতিক থাকতো। উনি নিজে স্বীকার করছেন আমি তো কোনো দলই তৈরি করতে পারি নাই। আপনি ডাকসুর ভিত্তিতে, কিন্তু মান্না ভাই দল তৈরি করতে পারেননি, সেই বিশ্লেষণের জায়গাটা অন্যরকম আছে। আপনি যেটা বললেন যে দলটির কথা আমরা বলছি, তারা কিন্তু তাদের যাতে নির্বিঘ্ন, আপনিরা মারামারি করেন, কাটাকাটি করেন, তারা কিন্তু তার জায়গা থেকে আলোচনা করছে, কিন্তু তারা নিজেদের তৈরি করে 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 বের হয়ে যাচ্ছে। আপনি কিন্তু সেই দলটির খালি প্রশংসা করবেন, নিজেদের দোষ দেখবেন না। আমি সেই কথাটা বলছি। নিজেদের দোষটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা এখন লুকিয়ে আছে, তাদের যে 30-40% ভোট, সেই ভোটটি ডাকসুতে গেল কোথায়? সেখানেই না, সেই ভোটটি কোথায় গেল? তারা তো দল বেঁধে, এই প্রশ্নটা যদি ওঠে, 2-1 বিএনপির নেতা বলেছেন যে তারা দল বেঁধে ভোট দিয়েছে শিবিরকে বিএনপি ঠেকানোর জন্য। তাহলে আপনাকে যে প্রশ্নটা আমি করেছিলাম, যে ডাকসু কি বার্তাটা দিল রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠন দলগুলোকে, যারা বলে হাতিমারি, একদম স্বপ্নের মধ্যে হাতিমারি, যারা বলে আমি এত কিছু করব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আসলে তো মাঠের পরিস্থিতি তাদের জন্য ঠিক না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে তো আর স্বপ্নের মারামারির বিষয় না। বিষয়টা হচ্ছে যে ধরেন আওয়ামী লীগ যা করেছে, এর আগে বিএনপি যা করেছে, মানুষ তো ভুলে নাই। আপনার কথাবার্তা বলেন, শারীরিক ভঙ্গিমা, কথার যেই একটা জেস্চার থাকে। আমি সেদিন দেখলাম একটা ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে ছাত্রদলের সভাপতি যে ভাষায় কথা বলছে, তো এইগুলো তো ছাত্রছাত্রীদের মধ্যে প্রভাব ফেলে। আপনার শিবিরের ছাত্রছাত্রীদের, আপনি যে প্রশ্নটি তুললেন এটা খুবই আপত্তিকর। একজন ভাইস চ্যান্সেলর, আমরা পড়াশোনা করার সময় আমরা যে ভাইস চ্যান্সেলরদের পেয়েছিলাম, তাদের সামনে গিয়ে তাদের সাথে এইভাবে কথা বলবার, মানে আমার কাছে মনে হলো যে একজন সম্মানিত ভাইস চ্যান্সেলর, বাদ দিলাম, একজন সম্মানিত শিক্ষককেও আমি এইভাবে টেবিল সামনে কথা বলতে পারি না। এইভাবে তো আসলে এই জিনিসগুলা সবকিছু মিলিয়ে আসলে যেই বার্তাটি দিয়েছে, সেই বার্তাটি হচ্ছে যে গণ অভ্যুত্থানে আমাদের একটা পরিবর্তন হয়েছে। ক্ষমতার দম্ভ চোখ রাঙানোকে মানুষ আর ভয় পাবে না। এই বার্তাটি যদি সাধারণ মানুষ, রাজনৈতিক দল সবাই গ্রহণ করে, তাহলে ভবিষ্যতের জন্য ভালো হবে। কেউই এই দেশটির মানে পৈতৃক পরম্পরায় যে একজনের সন্তান এইটাকে দেশটা কারো বাবার না, এই জিনিসটা মাথায় রাখলে ভালো হয়। এই বার্তাই, এই বার্তাটাও আবার অন্য রকমের বার্তাও দেয়, ঠিক আছে, এক ধরনের কি বলবো নেগেটিভ বার্তাও দেয়। যেমন দেশটা কারো বাবার না বলতে গেলেও আমি কাউকে খুব মিন করে বলি যে আপনি আপনার বাবার কথা বলছেন কেন, বা আপনি ইতিহাসের কথা বলছেন কেন। সেই ইতিহাসের কথা বলতে গিয়েও কিন্তু নানা ধরনের কথাবার্তা ওঠে। ইতিহাসের কথা বলতে গেলে নানা ধরনের কথা বলার পরেও আপনি জমিদার পরম্পরায় আসবেন, এটা গণতন্ত্র হয় না। ওই যে 33 বছরের কথা বলছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, জাকসু 33 বছর কাটলো কেউ কথা রাখেনি, জাকসুতে কি কথা, জাকসুতে কথা রাখবে?
এখানে আসলে কথা রাখারও তো কিছু নাই। বিষয়টা হচ্ছে যে আবার সেখানে তাই হবে। আপনি যদি ওই যে আপনার একটা কর্তৃত্ব কাঠামো রাজতন্ত্র এইটা যদি মস্তিষ্কে থাকে, সেইটার বিরুদ্ধেই তো গণতন্ত্র এবং বাক স্বাধীনতার পক্ষে গণ অভ্যুত্থান হয়েছে। এবং আমরা এবং তোমরাই যে সন্তানদের মধ্যে বিভাজন করা, ছাত্রদের মধ্যে বিভাজন করবার যে রাজনীতি, একটা ট্যাগের যে রাজনীতি আওয়ামী লীগ করে গেছে, সেখান থেকে একটা বিস্ফোরণ ঘটেছে। ছাত্রছাত্রীরা সেটার একটা ইতিবাচক জবাব দিয়ে দিয়েছে এবং সেটা শিবিরের জন্যও বার্তা। তারাও এসে যদি এখন জোর জবরদস্তি করে, তারাও যদি এখন এসে সেই আগের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখে, তাদেরকেও জবাব দেওয়া হবে। মাহবুব, আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, মানে আমার প্রশ্নটা খুব কি যে হবে কেমন হবে জানি না। এই ডাকসু কি 16ই ডিসেম্বর 26শে মার্চ পালন করবে? অবশ্যই পালন করবে। তাদেরকে পালন করতে হবে, কারণ যেই রাতে তারা এটা গণনা করছিল, সেই রাতে তাদের কণ্ঠে আমি গান শুনেছি, ধনধান্যে পুষ্পে ভরা, যে এমন দেশটি কোথাও তুমি পাবে না তুমি। এই গানটি কিন্তু সারা রাত তারা গেয়েছে দ্বিজেন্দ্র লাল রায়। তাহলে এই গান যদি তারা গায়, তারা কেন ষোলো? এবং এই ছেলেদের বয়স কত? 20, 30, 25-এর বেশি তো না। তার মানে তারা 2000 সালে জন্মগ্রহণ করেছে। কাজে আমরা কেন তাদেরকে দূরে ঠেলে দেব? এই মুক্তিযুদ্ধ, এই ভাষা প্রত্যাশা নিয়ে কথা বলি। প্রত্যাশাই শুধু না, এটা তাদের দায়িত্ব। বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশে তারা কি করে রাজনীতি করবে? এটা কোনো প্রশ্নই ওঠে না। এবং এটা তারা কিন্তু শিবির পরিচয়েও আপনি দেখেন, তারা বোধহয় একটা পরিষদ করেছে এবং আমরা জানি যে তারা এবং জামাতের আমির যে কথাটি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে তাদেরকে দলীয় প্রভাব থেকে ঊর্ধ্বে উঠে সাধারণ ছাত্রছাত্রীদের হয়ে কাজ করতে হবে। আরেকটা কথা হচ্ছে, আপনি দেখেন যে এই যে সাদিক কাইম, সে কিন্তু ছাত্র লীগে লুকিয়েছিল। তার মানে এই যে লুকানো, এবং তারা ছাত্র লীগে ছাত্র দলে লুকানো ছিল, এই যে কৌশলগুলো তারা করেছে এবং তারা বীর দর্পে বেরিয়ে, এটাও তাদের ভবিষ্যৎ কৌশল ছিল। এবং সবচেয়ে বড় কথা, তারা নিরবিচ্ছিন্নভাবে ছাত্রছাত্রীদের পাশে ছিল। এবং যাকেই আগামীতে আসতে হবে তাদেরকে নত মুখে পাশে থাকতে হবে, ছাত্রছাত্রীদের পাশে রক্ত চোখে তাকালে হবে না। আপনি যে কথাটি বলছেন এইটাই সবচেয়ে বড় ব্যাপার, রক্ত চক্ষু দিয়ে তাকালে হবে না। এইটার উত্তর হেলিকপ্টারে উঠিয়েও দেওয়া হয়েছে, এইবার নির্বাচনেও দেওয়া। আচ্ছা, এই যে হেলিকপ্টারের কথা বললেন, একেবারে পাশের দেশ নেপালে আবার হেলিকপ্টারও দেখলাম এখন যে অবস্থাটা হচ্ছে। কিন্তু সেখানে একটা প্রশ্ন দেখা দিয়েছে, তারা অলরেডি প্রশ্ন তুলেছে যে সুবিধাভোগীরা আন্দোলন অলরেডি হাইজ্যাক করে নিয়েছে, আমরা এই ভাঙচুরটা চালাইনি, তাহলে চালালো কারা? ভাঙচুর আসলে হবেই একটা গণ অভ্যুত্থানের পর। এটা স্বাভাবিক, মানুষের একটা উত্তেজনা আসবে। এবং দেখুন, অনেকে অনেক কথা বলছে, যেমন সোশ্যাল মিডিয়াতে খুব একদল উল্লসিত জনতার কণ্ঠ শুনতে পাচ্ছি, মেটিকুলাস ডিজাইন। যেই মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশে ঘটনা ঘটেছে, সেইটাতে নেপালে হয়েছে, তার আগে ইন্দোনেশিয়া হয়েছে, শ্রীলঙ্কা। তার একটা বিরাট ব্যাপার করছে, সবকিছু যেন বিদেশিরা করে যাচ্ছে। না জনাব, কোনোটাই বিদেশিরা করেনি। এই বছরের পর বছর যেভাবে আপনারা রক্তচক্ষু দিয়ে পিষ্টন করছেন দেশের মানুষকে, তারা জেগে উঠবেই, তরুণরা জেগে উঠবেই। তরুণরা ফ্রান্সেও জেগে উঠতেছে গত দুদিন, আপনি গত 2 দিন ধরে খুব অবস্থা খারাপ। কাজেই আপনার এই যে রাজনীতি, তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনীতি হচ্ছে টাকা বানানোর খনি, আর কিছু না। এইখানে দেখবেন আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে পোস্টার বানিয়ে তারা বলে যে জনতার সেবা করার সুযোগ দিন। আচ্ছা, জনতার সেবা করার সুযোগের জন্য আপনি এত টাকা খরচ করছেন না? আবার নেপালের ব্যাপারটা তো আরো, বিশেষ করে অবস্থাপন্ন মন্ত্রী এমপিদের ছেলে মেয়েরা যেভাবে সামাজিক যোগাযোগ দাদাদের শান শওকত যেভাবে প্রচার করছিল, এই ব্যাপারটা হচ্ছে কি, এত শান্ত নিরিবিলি একটা দেশের এই পরিস্থিতি হলো কেন? তার মানে কোন পর্যায়ে গেলে? আপনি প্রধানমন্ত্রীর স্ত্রীকে কিভাবে পুড়িয়ে মারা হলো, এই রাগ ক্ষোভ, এটা কি কারণে হলো? এই জিনিসগুলো আমাদের শাসকদেরকে মনে রাখতে হবে যে আপনার যে 2 বছরের ক্ষমতা, আপনি এই মানে সবজান্তা হয়ে ওঠেন না। আপনি মাটিতে পা রাখেন এবং আপনি জনতার চোখে চোখ রেখে কথা বলেন। আপনি একটি দায়িত্ব পেয়েছেন, মানুষের দায়িত্ব, এটা ভুলে যাবেন না। একেবারে শেষের দিকে আজকে আমাদের খেলার লড়াই আছে, এশিয়া কাপ ক্রিকেটে। আমাদের বোর্ডের প্রেসিডেন্ট বলেছেন বাংলাদেশ অনেক দূর যাবে। হ্যাঁ, নিশ্চয়ই। এবং বাংলাদেশ তো ক্রিকেটে সবসময় ভালো করে আসছে ধারাবাহিক। আজকে যার সাথে খেলা, তার সাথে প্রথম খেলায় হেরেছিল, একবারই মুখোমুখি হয়েছে হংকংয়ের সাথে, সেই খেলায় কিন্তু বাংলাদেশ হেরেছিল। খেলায় হার জিত থাকবে,
এই গত দুদিন আগে আর্জেন্টিনা হেরে গেল ইকুয়েডরের কাছে ফুটবলে। হ্যাঁ, স্ক্যালোনি বললেন সব খেলায় জেতা যায় না, সব ম্যাচ জেতা যায় না, সব ম্যাচ আসলেই জেতা যায় না, তবে দলের একটা ভারসাম্য থাকা উচিত। এবং যে কথাটি আমরা বারবার বলি যে রাজনীতি সব কিছুকে গ্রাস করে ফেলে, অপরাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি, ক্ষমতার চোখ সব কিছুকে গ্রাস করে ফেলে, খেলাধুলাকেও গ্রাস করেছিল, বিশেষ করে ক্রিকেটকে, যেহেতু ক্রিকেট আমরা ভালো ছিলাম। তো এই গ্রাসের হাত থেকে বাঁচাতে হবে ক্রিকেটকে, রাজনীতিকে থেকে দূরে থাকতে হবে, যে দলই আসুক না কেন। আমি দেখলাম বিএনপির এক নেতা বলতেছেন তামিম ইকবাল আমাদের বিসিবির প্রেসিডেন্ট পদপ্রার্থী। কি কারণে বিএনপির প্রেসিডেন্ট পদপ্রার্থী হবে? হ্যাঁ, লবি সাহেব বলতেছেন কেন তাদেরকে বলতে হবে বিএনপির পদপ্রার্থী তামিম ইকবাল? কারণ বিএনপি কি ক্ষমতায় চলে আসতেছে? তার মানে না আসতেই এই অবস্থা। যেটা আওয়ামী লীগ করেছিল তার ধারাবাহিকতা কি বিএনপি করবে? তাদের বিসিবির প্রেসিডেন্টও তাদেরকে হতে হবে। এবং এই তামিম ইকবালকে আমরা বিভিন্ন সময়ে রাষ্ট্রের প্রধানদের সাথে দেখি। না, তামিম ইকবাল একজন খেলোয়াড় হিসেবে তার প্রতি আমাদের স্যালুট থাকলো, কিন্তু তাকে যেন আমরা রাজনীতির বলি না করি। না, এখন বিষয়টা হচ্ছে খেলোয়াড়দেরকে বুঝতে হবে তারা থাকবে মাঠে, তারা কেন রাষ্ট্রপ্রধানদের সাথে দৌড়াদৌড়ি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো কথা বললাম নিশ্চয়ই আপনারা শুনলেন। ডাকসু নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আজকে জাকসু নির্বাচন। আমরা দেখতে চাই সুন্দর একটা পরিবেশে নির্বাচন হোক এবং ছাত্র রাজনীতির যে গতিধারাটা নতুন করে তৈরি হচ্ছে শুধুমাত্র সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কল্যাণ হয়, এটি আমাদের শুভকামনা। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।